আচ্ছা, বরেন্দ্রভূমির নিচে কি সত্যি সত্যি একটা সোনার শহর লুকিয়ে থাকতে পারে? শতাব্দীর পর শতাব্দী ধরে এই একটা রহস্য প্রত্নতাত্ত্বিকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তো আজ আমরা ঠিক সেই রহস্যটা নিয়েই কথা বলবো। চলুন একেবারে এর গভীরে যাওয়া যাক। মানে প্রশ্নটা কিন্তু একদম সোজাসাপটা। বরেন্দ্রভূমির মাটির নিচে কি আসলেই একটা স্বর্ণের শহর চাপা পড়ে আছে? আর এই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু আমাদের আজকের সব আলোচনা। দেখুন, যে কোনো বড় ঐতিহাসিক রহস্যের পেছনেই কিন্তু একটা না একটা কিংবদন্তি থাকে, তাই না? তো চলুন সবার আগে সেই গল্পটাই শুনি, যেখান থেকে এত কিছু শুরু। ওখানকার স্থানীয় মানুষদের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা কথা ঘুরে ফিরে আসে। বলা হয় কি, এখানে নাকি একসময় বিশাল এক জাঁকজমকপূর্ণ শহর ছিল, যেটা সময়ের সাথে সাথে মাটির নিচে হারিয়ে গেছে। আর এর সব ধনসম্পদ নাকি এখনও খুঁজে পাওয়ার অপেক্ষায় আছে। কিন্তু মজার ব্যাপার হলো, এটা শুধু একটা রূপকথার গল্প না। এই কিংবদন্তিটা এতটাই জোরালো যে এর উপর ভর করেই কিন্তু ইতিহাসবিদ আর প্রত্নতাত্ত্বিকরা দশকের পর দশক ধরে গবেষণা চালাচ্ছেন। তার মানে বুঝতেই পারছেন, এই গল্পের পেছনে হয়তো সত্যি সত্যিই কিছু একটা আছে। আচ্ছা, গল্পের তো একটা ভূমিকা হলো। এবার চলুন যে জায়গাটা নিয়ে এত কথা, সেই জায়গাটা একটু চিনে নেওয়া যাক। আমাদের এই পুরো রহস্যের কেন্দ্রবিন্দু হল বরেন্দ্রভূমি। আর সত্যি বলতে কি, এই এলাকাটা নিজেই একটা রহস্য। বরেন্দ্রভূমি বলতে আসলে বোঝানো হয় বাংলাদেশের উত্তর পশ্চিমের একটা বেশ উঁচু আর অনেক পুরানো একটা এলাকাকে। ওখানকার মাটিটা একটা বিশেষ ধরনের, লালচে কাকর মেশানো। আর এর হাজার হাজার বছরের ইতিহাস, সবকিছু মিলিয়ে জায়গাটা একদমই অন্যরকম। ভূতত্ত্বের দিক থেকে দেখলে এই এলাকাটা চারপাশের সমতল ভূমির চেয়ে অনেক অনেক পুরনো। আবার ঐতিহাসিকভাবেও জায়গাটা বেশ আলাদা, একটু বিচ্ছিন্ন ছিল আর চাষবাস করাও কঠিন। হয়তো এ কারণেই ওখানকার অনেক রহস্য যুগ যুগ ধরে মানুষের চোখের আড়ালে রয়ে গেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ওখানকার ছোট্ট ছোট্ট সাধারণ দেখতে ঢিবিগুলো, কে জানে ওগুলোর নিচেই হয়তো লুকিয়ে আছে আস্ত একটা সভ্যতা। তো কিংবদন্তির কথা শুনলাম, জায়গাটা সম্পর্কেও একটা ধারণা হলো। এবার কিন্তু আসল কথায় আসতে হবে, প্রমাণ। চলুন দেখি মাটির নিচ থেকে আসলে কি কি হাতে পাওয়া গেছে। এই আবিষ্কারের ইতিহাসটা কিন্তু প্রায় ১০০ বছরের পুরনো। ধরুন ১৯২০-এর দশকে প্রথম একটা আভাস পাওয়া যায়। এরপর অনেক দিন পর ৮০-র দশকে যখন ঠিকঠাক খনন কাজ শুরু হলো, তখন কিছু কাঠামোর খোঁজ মিলল। ২০০০ সালের পর থেকে তো মৃৎপাত্র আর নানান প্রত্নবস্তু পাওয়া যেতে শুরু করল, যা গবেষণায় একটা নতুন মোড় আনে। আর এখন তো আরও দারুণ ব্যাপার, আধুনিক টেকনোলজি ব্যবহার করে মাটির নিচে না খুঁড়েই ভেতরের একটা ম্যাপ তৈরি করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত যা যা পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লুগুলির একটা হলো কিছু পুরনো মাটির পাত্রের ভাঙা টুকরো। মানে দেখতে হয়তো এগুলো সাধারণ ভাঙা বাসনের মতো লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এগুলোর মধ্যেই লুকিয়ে আছে ইতিহাসের আসল চাবিকাঠি। ভাবছেন এগুলো আবার কত পুরনো হবে? শুনলে অবাক হবেন, প্রায় ২৫০০ বছরের পুরনো। শুধু এই একটা সংখ্যাই কিন্তু ওই পুরো অঞ্চলের ইতিহাস নিয়ে আমাদের যা ধারণা ছিল, সেটাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। এর গুরুত্ব যে কতটা তা বলে বোঝানো যাবে না। এই আবিষ্কারটা এটাই প্রমাণ করে যে আমরা এতদিন যা ভাবতাম তা আরও বহু বহু আগে থেকে এখানে একটা রীতিমতো গোছানো সভ্যতা ছিল। ইতিহাসের বইয়ে যা লেখা নেই, এই মাটির টুকরোগুলোই সেই হারিয়ে যাওয়া সময়ের গল্প বলছে। আর শুধু যে মাটির পাত্র পাওয়া গেছে তাও না, আরও অনেক কিছু মিলেছে। যেমন ধরুন, পোড়ামাটির ফলক, মূর্তির মতো জিনিস, বিশাল বিশাল দালানের জন্য বানানো নকশা করা ইট, আধা মূল্যবান পাথরের পুঁতি, পুরনো দেয়ালের অংশ, এমনকি বিভিন্ন সময়ের মুদ্রাও। এই সব কিছু যখন একসাথে মেলানো হয়, তখন বেশ উন্নত আর সমৃদ্ধ একটা সভ্যতার ছবি কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। বেশ, তাহলে আমরা কিংবদন্তির কথা শুনলাম, জায়গাটাও দেখলাম, আর হাতে পাওয়া প্রমাণগুলো নিয়েও কথা বললাম। এখন সময় হলো এই সব সূত্রকে এক সুতোয় গেঁথে একটা গোটা ছবি তৈরি করার চেষ্টা করা। তো এত সব ক্লু, এগুলো আসলে কিসের দিকে ইঙ্গিত করছে? মাটির নিচে চাপা পড়ে থাকা এই সভ্যতাটা ঠিক কী ছিল? একটা শহর, একটা মন্দির, নাকি অন্য কিছু?
দেখুন, গবেষকদের মধ্যে প্রধানত দুটো থিওরি খুব জনপ্রিয়। একটা দল মনে করে এটা ছিল একটা হারিয়ে যাওয়া বৌদ্ধ বিহার, কারণ কিছু ধ্বংসাবশেষের নকশা পুরনো মঠের মতো, যা থেকে মনে হয় এটা একটা বড় ধর্মীয় আর শিক্ষা কেন্দ্র ছিল। আবার আরেকটা জোরালো মত হলো এটা ছিল একটা বিশাল বাণিজ্যিক কেন্দ্র, কারণ যে হরেক রকম মুদ্রা আর দামি পাথর পাওয়া গেছে সেগুলো তো একটা জমজমাট বাণিজ্যিক শহরের দিকেই ইঙ্গিত করে। এই ব্যাপারটা খুব মজার। দেখুন, একই প্রমাণকে কিন্তু দুইভাবেই ব্যাখ্যা করা যায়। যেমন ওই যে নকশা করা ইটের কথা বললাম, ওটা যেমন একটা বড় মঠের মতো বিল্ডিংয়ের অংশ হতে পারে, তেমনি একটা ধনী শহরের উন্নত স্থাপত্যেরও চিহ্ন হতে পারে। আবার ধরুন বিদেশি মুদ্রা, এটা বাণিজ্য কেন্দ্র তত্ত্বের জন্য একটা বিরাট প্রমাণ, কিন্তু একটা বিহারে বিদেশি মুদ্রা থাকার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। পোড়ামাটির ফলকগুলোর ক্ষেত্রেও তাই। ওগুলোতে ধর্মীয় মূর্তি থাকলে সেটা বিহার তত্ত্বকে সমর্থন করে, কিন্তু ওগুলো তো ধনী ব্যবসায়ীদের ঘর সাজানোর জিনিসও হতে পারে, তাই না? এত সব সূত্র, এত থিওরি, এত কিছুর পরেও আমরা কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে রহস্যের জট পুরোপুরি খোলেনি, বরং আরও যেন নতুন নতুন প্রশ্ন তৈরি হয়েছে। প্রমাণ যা পাওয়া গেছে সেগুলো খুবই ইন্টারেস্টিং, খুবই লোভনীয়, কিন্তু মুশকিল হলো কোনো একটা আবিষ্কারও আমাদের ফাইনাল উত্তরটা দিতে পারেনি, বরং প্রত্যেকটা নতুন ক্লু যেন আরও নতুন প্রশ্ন তৈরি করে দিয়ে গেছে। গবেষকরা এখন ঠিক কোন অবস্থানে আছেন সেটাই এই চার্টটা দেখলে বেশ ভালোভাবে বোঝা যায়। বাণিজ্য কেন্দ্র হওয়ার যে থিওরিটা, সেটার দিকেই পাল্লাটা একটু ভারী, প্রায় ৭৫%। আবার বৌদ্ধ বিহার হওয়ার সম্ভাবনাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়, সেটাও বেশ জোরালো। আরেকটা সম্ভাবনাও আছে, হয়তো এটা দুটোই ছিল, মানে একটা হাইব্রিড শহর। কিন্তু এই তৃতীয় থিওরিটার পক্ষে প্রমাণ এখনও বেশ কম। এর মানে হল বরেন্দ্রভূমির ইতিহাস কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, বরং এটা এখনও লেখা হচ্ছে। প্রত্যেকবার নতুন করে খোঁড়াখড়ি হলে এই বিশাল পাজলের আরেকটা নতুন টুকরো এসে জোড়া লাগে। হয়তো এই রহস্যের আসল সমাধানটা ভবিষ্যতের জন্যই অপেক্ষা করছে। আর এটাই আমাদের আজকের সবচেয়ে বড় প্রশ্ন। এই যে এত পুরনো একটা রহস্য, এর সবচেয়ে বড় আবিষ্কারটা কি তাহলে এখনও বাকি? মাটির নিচে কি এমন কিছু লুকিয়ে আছে যা একদিন আমাদের সব ধারণাকে পুরোপুরি ওলটপালট করে দেবে? কি মনে হয়? এর উত্তরটা বোধহয় একমাত্র সময়ই দিতে পারবে।